বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে। কোনো শিক্ষা নেয়নি। স্বাধীনতা ঘোষণা দিবস, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বিতর্ক। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে কোনো শিক্ষা নেয়নি। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার আঙ্গুলের ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময়ী আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একথা সকলেই স্বীকার করেন। 1975 সালের 15 আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসাল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে। ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা কত চেষ্টা তদবিরি না করেছেন তার প্রাণ বাঁচানোর জন্য। তার প্রাণে বাঁচার জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন, সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিটের প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজির কাছে ফোন করেছেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন, গণভবনে ফোন করলেন, কিন্তু কোনো জায়গা থেকেই একটু সাড়া শব্দও এলো না। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যে ব্যক্তির এত লোকজন, এত ঢাল তরবারি, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে, তার প্রাণ বাঁচাতে কেউই এগিয়ে এলো না। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দী করে বিচার না করে বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলা ও দম্ভ করা স্বাধীনতার ইশতেহার পাটকারী এম এ রশিদ, শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি, তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি। এম এ রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম। শেখ মনিভাইয়ের অনুরোধে 1975 জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখেই বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না, বলে অট্ট হাসি দিলেন। সেই বলা আর হাসিতে ছিল ভয়ঙ্কর অহংকার, প্রচণ্ড গরিমা। তখনই আমার মনে বলে উঠল, বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই। 15 আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহকে স্মরণ রাখা, মানুষের প্রতি অমানুষের আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বেসর্বা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্ম আহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা 15 আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি, বরং 15 আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল। তারা মানুষকে চুল পরিমাণও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে স্বাধীনতা ঘোষণা দিবস, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বিতর্ক। একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। নিরাস্ত্র বাঙালি সশস্ত্র হলো, অকাতরে জীবন বিলিয়ে দিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ল। ভারত মুক্তিবাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য 7ম নৌবহর পাঠালো। সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন 7ম নৌবহরের মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো। বিশ্বের অন্যান্য দেশেও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে ছড়িয়ে পড়ল। সারা দুনিয়া তোলপাড় করে প্রায় 1 লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে 16 ডিসেম্বর 1971 আমরা বিজয়ী হলাম, স্বাধীন হলাম। কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়েই গেল। অনেকেই ভাবতে পারেন এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আবার অনেকেই ভাবতে পারেন না, এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়, এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলা বাজার পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন, 26শে মার্চের পরিবর্তে 7ই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে, তার ভাষায়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে সরোয়ার্দী উদ্যানে ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অতএব 7ই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস। এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে যে রবীন্দ্রসঙ্গীতটি গাই, এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয়,
দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসাবে মহল বিষয়ের চাপিয়ে দেওয়া এটি একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র, যা এদেশের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি, এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসাবে এই গান গাওয়া হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসাবে যে গানটি গেয়েছিল, যে গান গেয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো, আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের সময় জাতীয় সঙ্গীত হিসাবে যে গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতাম, সেই জয় বাংলা বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত। অতএব এই গানটি পুনরায় জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠা করা হোক। অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করা হয়েছে, বর্তমান যে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়, এই পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয়। বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ, যা স্বাধীনতার পরে চাপিয়ে দেওয়া হয়। গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শহরে গ্রামগঞ্জে প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসাবে যে পতাকা উঠিয়ে স্বাধীনতা দাবি করেছে, এবং যে পতাকা তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছে, এবং আমরা মুক্তিযোদ্ধারা যে পতাকার তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছি, সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আমাদের প্রকৃত জাতীয় পতাকা। আমরা সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসাবে দেখতে চাই। বর্তমানে যে পতাকা রয়েছে এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ, যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকেই এখন পর্যন্ত চলছেই। অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে আজ অবধি অবিরাম বিতর্ক চলছে। কিন্তু সত্যি বলতে কি, কে স্বাধীনতার ঘোষক, এই বিতর্কের অবসান বা সর্বজনীন সমাধান কখনোই হয়নি। কেউ বলেছেন শেখ মুজিবুর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন, কেউ বলেছেন জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন। যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন বা এই দুইজনের মধ্যে যখন যার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, রেডিও টেলিভিশন তাকে স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলেই কে স্বাধীনতার ঘোষণা করেছেন? গভীরভাবে একাগ্রচিত্তে এই অনুসন্ধান ও গবেষণা এবং বিচার করা একান্ত জরুরি দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষক খুঁজে বের করতে পারলাম না। এটা হতে পারে না। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজতে না পাই, তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না। আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে। গবেষণা, অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 1970 সালে পাকিস্তানি উপনিবেশ কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসাবে নির্বাচিত করে। 200 বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তি পাগল হয়ে শতকরা 95% ভোট নিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে। বাঙালি জাতি তার সমস্ত আশাকাঙ্ক্ষা, স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সকল দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপরে এককভাবে ন্যস্ত করে। গ্রামগঞ্জে, শহর বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিপাগল বাঙালি বাঁশের লাঠি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। 2 মার্চ মাঠে ঘাটে, বাজারে, গ্রামেগঞ্জে, শহরে, বাড়িঘরে, রাস্তাঘাটে দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা, স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তের হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পতপত করে উঠতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কঠোর রাইফেল দিয়ে অস্ত্র চালানোর মহড়া চালাতে লাগলো। এমনই পরিবেশে ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। 7 মার্চের রেসকোর্সে এই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হলো। এই জনসভার ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তিনি তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা আমার 7 মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে এবং আমি ওই পয়েন্টের উপরে নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরও বললেন, তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তানি কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেইমানি না হয়। তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেন দুইজনে মিলে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং 7 মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়েজের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো 31 অক্টোবর শনিবার 1998 সন্ধ্যা 7টায় 122 বা 124 মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ের 3য় তলায় তার নিজের চেয়ারে বসে ডক্টর কামাল হোসেন তার নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন,
তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলামই শেষ দুই ব্যক্তি যারা 1971 সালের 25শে মার্চ রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত 12:30-1টায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA মুজাফফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তানি আর্মি পিলখানা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। 25শে মার্চ বা তারপরে কবে, কোথায়, কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটা আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল বলেন, না আমি শুনিনি, আমাকে কেউ বলেনি। কবে কোন সময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল বলেন, এই বিষয়ে সবচাইতে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি তখন বঙ্গবন্ধু কন্যা হিসাবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এইসবের ঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের 4 তারিখে গ্রেপ্তার করা হয়। 4 এপ্রিল 1971 ডক্টর কামাল গ্রেপ্তার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানের তাজউদ্দিন আহমেদ সহ কারোর সাথেই কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। 4 এপ্রিল গ্রেপ্তার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং 5 এপ্রিল 1971 পাকিস্তানের রাজধানী রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামালকে মানসিক নির্যাতন করা হয়। মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট একটি অন্ধকার প্রকাষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না। 1971 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করল। তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলের কাশিম শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলছেন এবং দাবি করছেন যে 1971 সালে 25শে মার্চের দিবাগত রাত 12টার পর অর্থাৎ ঘড়ির সময় 26শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটা বিদ্যা যে এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসাবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন প্রাপক হিসাবে টেলিগ্রামটি পেয়েছেন। সেই প্রাপকটি কে? শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন, অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয় মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না, ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না। এটা ঠিক নয়। টেলিগ্রামের প্রেরক থাকলে অতি আবশ্যক প্রাপক থাকতে হবে। প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়া প্রেরকও থাকে না। যেহেতু প্রাপক নেই সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামের স্বাধীনতার ঘোষণা বিষয়টি সমাপ্তি টানা যেতে পারে। অর্থাৎ 26শে মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মুক্তিযুদ্ধের সকল নেতৃত্বদানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী 7ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। 7ই মার্চই আমাদের স্বাধীনতা দিবস। যদি তাই হবে তবে শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বললেন না যে আমি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা করেছি এবং 7ই মার্চই আমাদের স্বাধীনতা দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে প্রথম পছন্দ করেছেন। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ে এক জায়গায় ঠিকই বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে 4টি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবের ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বললেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। দ্বিতীয়, সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত দিতে হবে। তৃতীয়, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। চতুর্থ, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি।
এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হলো, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবের 7ই মার্চের দাবি মেনে নিতেন তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলেন্দু গুণের ভাষায়, তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হতো না, পাকিস্তানি থেকে যেত। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিয়ে বললেন, আমরা তোমাদের ভাতে মারবো, পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। পাকিস্তানি সেনাবাহিনী 7ই মার্চ থেকে 25শে মার্চ রাত 12টা পর্যন্ত ব্যারাকেই রইল, কেউ বের হলো না। এদিকে পাকিস্তানিরা 7ই মার্চের পরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট দিয়ে বিমানে করে দিবারাত্রি 24 ঘন্টা সৈন্য আনতে লাগলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন, যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হলো, কেউ দিবে না। জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান আরো বললেন, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও পাচার হতে পারবে না, 3 ঘন্টা ব্যাংক খোলা থাকবে শুধুমাত্র কর্মচারীদের মাইনেপত্র দেওয়ার জন্য। ঠিকই ব্যাংকগুলো থেকে পাকিস্তানে 1 পয়সাও পাচার হলো না। সরকারি কর্মকর্তা কর্মচারী শেখ মুজিবুরের নির্দেশে চলতে লাগলো। সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল। 1100 মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের উপর থেকে পাকিস্তানে আর কিছুই করার থাকলো না। বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আর একটি সৈন্য পূর্ব বাংলায় আসতে পারবে না এই কথাটি বেলায় বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতে লাগলো। 23শে মার্চ পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ছাড়া এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালতে এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্নমাত্র দেখা যায়নি। দেশে সর্বত্র উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। এই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি। এক সামরিক পরিসংখ্যানে দেখা যায় 1971 সালে 7ই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা 65% ছিল বাঙালি, যারা 25শে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং 35% ছিল মূল পাকিস্তানি। এই 35% পাকিস্তানি সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। আর 65% বাঙালি পাকিস্তানি সৈন্যদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশন আর সিপাহী, যারা সরাসরি যুদ্ধ করে। 1971 সালে 7ই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি 35% সৈন্য পাকিস্তানি বাঙালি 65% সৈন্যের কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল। 7ই মার্চের পর থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে 20-30 গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকা আনে, 20-30 গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকায় আনে, এবং তারপরই 25শে মার্চ রাত 12টার পর বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থেই কায়মনে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতার প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করতেন। গোটা বাঙালি জাতির দেওয়া স্বাধীনতার ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন, আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম, এখন থেকে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের নাম বাংলাদেশ, পাকিস্তান থেকে একটি সৈন্যও আর আসতে পারবে না। বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশের অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দী করা হলো। তাহলে বিনা রক্তপাতে বিনা